150 ডিগ্রি 170 ডিগ্রির উপরেই তোমার পুরোপুরি ফিউজ হয়ে যায়। বুঝতে পারছো? হ্যালো, এই জন্য তোমার হচ্ছে যদি আমরা ওই জায়গায় ফিউজেবল ইন্টারলাইনিং ইউজ করি তাহলে তোমার ইন্টারলাইনিংটাই তোমার নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। তখন তোমার ওদের প্রোডাক্ট বা ওদের ড্রেস তোমার হচ্ছে নষ্ট হয়ে যাবে এবং ওরা প্রপারলি কাজ করতে পারবে না। এই জন্য ওদেরই যারা ফায়ার ফাইটার্স তাদের ড্রেসের কলার কাপে ওই স্পেশাল ফেব্রিক দিয়ে ইন্টারলাইনিং এটা তৈরি করা হয় এবং হচ্ছে ওইটা সুইং করা হয়। এই জন্য তোমার হচ্ছে এই ফায়ার ফাইটারদের ড্রেসের মধ্যে বর্তমানে এই নন ফিউজেবল বা সুইং ইন্টারলাইনিং ইউজ করা হয়। আর ফিউজেবল ইন্টারলাইনিং হচ্ছে such kind of interlining which can be attached with apparel by applying heat and pressure. Applying heat and pressure this for a certain time. This called is fusible interlining. শুনছো? হ্যালো, অর্থাৎ হচ্ছে ফিউজিবল ইন্টারলাইনিং হচ্ছে ওই ধরনের ইন্টারলাইনিং যেগুলো আমরা হচ্ছে অ্যাপারেলের সাথে নির্দিষ্ট তাপ, চাপ এবং হচ্ছে সময় এর মাধ্যমে অ্যাটাচ করা হয়। বেসিক্যালি হচ্ছে তোমার নির্দিষ্ট চাপ, তাপ এবং চাপ অ্যাপ্লাই করে তোমার অ্যাপ্লাই করা হয়, ইউজ করা হয়। আর এই যে ইন্টারলাইনিং ফেব্রিকটা দেখা যাচ্ছে না ইমেজের মধ্যে, এগুলো সবই তোমার হচ্ছে ইন্টারলাইনিং। এন্ড ফিউজিবল কখন হবে? একটা ফেব্রিকে আমি কি হিট দিলে কি এটা তোমার হচ্ছে ফিউজ হবে, গলে যাবে? না স্যার, বলবে না। একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত। যাদের বাসায় তোমার হচ্ছে সেলাই মেশিন আছে, হ্যাঁ, অনেকের বাসায় ডোমেস্টিক সেলাই মেশিন আছে, বা না থাকলেও দোকানে গিয়ে দেখবে তোমার হচ্ছে বাংলা ভাষায় বলে বক্রম। যারা টেইলর হাউসে কাজ করে ওরা বলে বক্রম। বক্রম গুলা কিরকম? এটা তোমার দুইটা পিট, একটা হচ্ছে টপ পিট, টপ সাইড, একটা হচ্ছে বটম সাইড। টপ সাইডটা দেখবে হচ্ছে পিসলার বা স্লিপারি। টপ সাইডটা কিরকম? স্লিপারি এবং হচ্ছে একটু স্ট্রং। ব্যাক সাইডটা হচ্ছে নরমাল। তো এটা এই নরমাল একটা ফেব্রিকের মধ্যে রেজিন নামে একটা পদার্থ আছে বা অ্যাডিসিভ আছে, রেজিন অ্যাপ্লাই করে ইন্টারলাইনিং বানানো হয়। কি করা হয়? একটা বেস ফেব্রিক বা একটা মেইন ফেব্রিকের মধ্যে তোমার হচ্ছে রেজিন অ্যাপ্লাই করে ইন্টারলাইনিং তৈরি করা হয়। শুনতেছো? জি স্যার। রেজিন হচ্ছে এক ধরনের অ্যাডিসিভ বা আঠালো পদার্থ। এটা তোমার সলিড ফর্মে থাকে, সাধারণত পাউডার ফর্ম বা তোমার হচ্ছে চিনির মতো থাকে। কিরকম থাকে? চিনির মতো সলিড থাকে। পরে এটা বিশেষ পদ্ধতির মাধ্যমে মেইন ফেব্রিক একটা ফেব্রিকের মধ্যে অ্যাটাচ করা হয়। অ্যাটাচ করলে কি হয়? ওইটা হচ্ছে তোমার ফিউজিবল ইন্টারলাইনিং। বুঝছেন? আর যখন আমরা এই ফিউজিবল ইন্টারলাইনিংটা গার্মেন্টস এর মধ্যে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করতে হয়? টেম্পারেচার দিতে হয়। টেম্পারেচার দেওয়া হয়, তারপর হচ্ছে প্রেসার দেওয়া হয়। টেম্পারেচার কি করে? এই যে রেজিনটা আমরা অ্যাপ্লাই করছি আগে, মেইন ফেব্রিকের মধ্যে রেজিন অ্যাপ্লাই করছি না? জি স্যার। ওই রেজিনটাই তখন কি হবে? মেল্টেড হবে বা গলে যাবে। গলে গিয়ে তোমার কি হবে? এটা ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট হবে। অ্যাটাচমেন্ট হইলে তোমার হচ্ছে তোমার বন্ডিং হয়। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে বন্ডিং হচ্ছে, অর্থাৎ তোমার তখন হচ্ছে ইন্টারলাইনিংটা ওই ইয়ের কাছে ওই মেইন ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট হয়ে তোমার ইন্টারলাইনিং অ্যাটাচমেন্ট হচ্ছে। এখন শার্টের ক্ষেত্রে বা শার্টের কলার কাপের ক্ষেত্রে তোমরা স্টিচ দেখো, কারণ হচ্ছে ইন্টারলাইনিং এর দুইটা পার্ট। আমি আগে যে কোনো প্রোডাক্টের দুইটা সাইড থাকে, টপ সাইড, আন্ডার সাইড। এই সকল ক্ষেত্রে তোমার হচ্ছে শার্টের টপ সাইডটা দেখবা হচ্ছে ইন্টারলাইনিং এর সাথে অ্যাটাচ করা, ব্যাক সাইডটা হচ্ছে লুজ। শার্ট আছে না সবার? সবাই একটু শার্টটা নিয়ে দেখো। হ্যালো, সবাই একটা শার্টের কলার কাপ নিয়ে দেখো যে তোমার হচ্ছে শার্টের কলারের বা কাপের উপরের সাইডটা ইন্টারলাইনের সাথে অ্যাটাচমেন্ট, আর ভিতরের সাইডটা কিন্তু লুজ, অ্যাটাচমেন্ট নাই। মানে এরকম হয়েছে কেন বলতো? ভিতরের সাথে অ্যাটাচমেন্ট নাই, উপরের সাথে অ্যাটাচমেন্ট হয়েছে, এর কি কারণে এরকম হয়েছে? হ্যালো স্যার, ইন্টারলাইনিং এর সময় কি আমরা স্যার এক এক মানে যখন একটা ফেব্রিকের এক পার্ট ফেব্রিকের উপর রেখে কি তখন আমরা কি হিট দিই স্যার? মানে একটা পার্ট ফেব্রিকের উপর রেখে কি হিট দিই ওই বক্রমটাকে? দুইটা পার্ট রাখে করা যায়, একটা পার্টের মধ্যেও করা যায়। সাধারণত দুই পার্ট, যেহেতু এটা দুইটা ফেব্রিকের মাঝখানে অ্যাটাচ করতে হয়, এই জন্য দুইটা পার্টই একসাথে দিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় তোমার হচ্ছে এক পার্ট দিয়েও করা হয়, যেমন হচ্ছে ব্লেজার যখন তোমার বানানো হয়, ব্লেজার তোমার হচ্ছে এক পার্ট, হ্যাঁ, শুধু মেইন ফেব্রিকের সাথে ইন্টারলাইনিং অ্যাটাচ করা হয়, পরে তোমার হচ্ছে লাইনিং এর উপরে অ্যাটাচ করি। কিন্তু শার্টের কলার কাপের ক্ষেত্রে তোমরা দেখতে বললাম যে স্যার বুঝতেছি, হ্যালো, স্যার বুঝতেছি না স্যার। কি বুঝতেছো না? কলার তো শার্টের কলার কাপ দেখতে বলছি।
শার্টের কলার কাপ দেখো যে কলারের বা কাপের উপরের সাইডটা কিরকম এবং হচ্ছে কাপের ভিতরের সাইডটা কিরকম এটা একটু দেখো আগে। স্যার উপরের অত সাইডটা কিছু স্যার বোঝার একটু দরকার টানা নাই টানা তুমি। স্যার, একটু টানা টানা শক্ত, আর ভিতরের সাইডটা স্যার একটু মানে নরম টাইপের মানে। আর মিয়া ভিতরের সাইডটা কি তোমার ইন্টারলাইনের সাথে অ্যাটাচমেন্ট করা আছে কিনা ওটা দেখো। সবাই শার্ট নিয়ে শার্টের কাপটা দেখো, হ্যাঁ, যেটার মধ্যে ইন্টারলাইন অ্যাটাচ করা আছে। উপরের সাইডটা দেখো তোমার ইন্টারলাইনের সাথে পুরোপুরি অ্যাটাচমেন্ট, আর ভিতরের সাইডটা ইন্টারলাইনের সাথে সেপারেশন করা আছে। জি স্যার। জি স্যার। তো এরকম হয়েছে কেন? কারণ হচ্ছে ইন্টারলাইনিং এর সকল ইন্টারলাইনিং এর এক পাশে রেজিন আছে, ওটা এক উপরের সাথে অ্যাটাচমেন্ট আছে, ভিতরের সাইডে রেজিন ছিল না। শুনতেছো? জি স্যার। তোমার ফেব্রিকের দুইটা পার্ট, উপরে ঠিক আছে ইন্টারলাইনিং ফেব্রিকের টপ সাইডে তোমার রেজিন ছিল, তাহলে টপ সাইডে রেজিনটা মেল্টেড হয়ে কাফের উপরের ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট আছে। নিচের ফেব্রিকের সাথে যেহেতু তোমার ইন্টারলাইনিং এর ব্যাক সাইডে যেহেতু রেজিন ছিল না, এই জন্য ব্যাক সাইডের সাথে বন্ডিং হয় নাই। বুঝছো? জি স্যার। আর যেহেতু নিচের সাথে তোমার নিচের পার্টে তোমার রেজিন ছিল না, বন্ডিং হচ্ছে না, এই জন্য কি করতে হচ্ছে, আমাকে আবার স্টিচ দিতে হচ্ছে। বুঝতে পারছো স্টিচ কেন দেওয়া হয়েছে? জি স্যার। হ্যালো? স্যার বন্ডিং নেই, এই জন্য স্যার স্টিচ দেওয়া লাগছে। হ্যাঁ, নিচের সাইডের সাথে তোমার হচ্ছে বন্ডিং নাই, বা নিচের সাইডে যে তোমার রেজিন ছিল না, এখন যদি স্টিচ না দাও তাহলে নিচেরটা কি তোমার থাকবে? হ্যালো? না স্যার। না স্যার। থাকবে না, তো তখন না তো তোমার স্যার। এটা সেপারেট হয়ে যাবে, তাহলে তোমার ড্রেস তো আর ড্রেস থাকবে না। এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ফিক্স টাকার জন্যই স্টিচ দিতে হয়। জি স্যার। তো এই ইন্টারলাইনিং এর ক্ষেত্রে, ফিজিবল ইন্টারলাইনিং এর ক্ষেত্রে দেখো টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 110 থেকে 175 ডিগ্রি সেলসিয়াস। এটা সবাই লিখো খাতার মধ্যে। ফিজিবল ইন্টারলাইনিং এর প্যারামিটার, তিনটা প্যারামিটার হচ্ছে মেইন প্যারামিটার: টাইম, টেম্পারেচার, প্রেসার। টেম্পারেচার, প্রেসার, টাইম। ফিজিবলের ক্ষেত্রে এই তিনটা হচ্ছে মেইন ফ্যাক্টরস। টেম্পারেচার কত বা হিট কত? 110 ডিগ্রি সেলসিয়াস থেকে 175 ডিগ্রি সেলসিয়াস। স্যার কত থেকে কত স্যার? আবার 110 থেকে 175 ডিগ্রি সেলসিয়াস। একশো। আর প্রেসার এটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে অ্যাপারেল টাইপস এর উপর বিশেষ করে, কোথাও তোমার 5 কেজি, কোথাও 10 কেজি, কোথাও তোমার হচ্ছে 1 কেজি। বুঝছো? অথবা তোমার হচ্ছে 5 নিউটন, 10 নিউটন, এটা আলটিমেটলি ডিপেন্ডস অন ফাইনাল প্রোডাক্ট। হ্যালো? জি স্যার। জি স্যার। আর টাইম, টাইম সাধারণত তোমার হচ্ছে লেখো যে 2 থেকে 20 সেকেন্ড। এটাও তোমার একটু ভেরি করতে পারে, ফিক্সড না, কোথাও তোমার একটু বেশিও লাগতে পারে, তো জেনারেলি তোমার হচ্ছে 2 থেকে 20 সেকেন্ড। এই তিনটা হচ্ছে তোমার প্যারামিটার। তো হোয়াট ইজ ফিজিবল ইন্টারলাইনিং, একটু মেজবা বলো তো। জি স্যার। হোয়াট ডু ইউ মিন বাই ফিজিবল ইন্টারলাইনিং? স্যার নরমালি স্যার আমরা হিট দ্বারা যদি ফেব্রিকের সাথে যদি আমরা এটাকে যদি হিট এবং প্রেসার দ্বারা স্যার অ্যাটাচ করি, স্যার ওইটা হবে ফিজিবল ইন্টারলাইনিং কিভাবে তৈরি করা হয়? স্যার অ্যাপ্লাইং হিট এন্ড প্রেসার। না না, ফিজিবল ইন্টারলাইনিং ফেব্রিকটা কিভাবে তৈরি করা হয় ওইটা বলো। এনিওয়ান? স্যার ফেব্রিকের মধ্যে ফিজিবল ইন্টারলাইনিং, রেজিন দিয়ে হ্যাঁ ফেব্রিকের বলো। মধ্যে রেজিন দিয়ে হ্যাঁ, একটা মেইন ফেব্রিক, একটা মেইন বা বেস ফেব্রিকের মধ্যে রেজিন অ্যাপ্লাই করে ফিজিবল ইন্টারলাইনিং তৈরি করা হয়। আন্ডারস্ট্যান্ড? কি করা হয়? একটা মেইন ফেব্রিকের মধ্যে রেজিনকে তোমার অ্যাপ্লাই করে আগে ফিজিবল ইন্টারলাইনিং তৈরি করতে হবে। রেজিনটা কি থাকে? রেজিনটা তোমার হচ্ছে সলিড থাকে, এটাকে তোমার হচ্ছে লিকুইড বা পেস্ট তৈরি করে মেইন ফেব্রিকের মধ্যে অ্যাটাচ করা হয়। বুঝা যাচ্ছে? এই সলিড রেজিনকে তোমার হয় পেস্ট বা লিকুইড বানায়া তোমার মেইন ফেব্রিকের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টপ সাইডে অ্যাপ্লাই করি, ফেব্রিকের টপ সাইডে অ্যাপ্লাই করলে হয়, তারপর এটাকে ঠান্ডা করলে এই মেল্টেড বা পেস্ট রেজিনটা কি হবে? কুল হবে, বাট স্ট্রং হয়ে তোমার ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার ফিজিবল ইন্টারলাইনিং। এটা আমরা পরবর্তীতে দুইটা ফেব্রিকের মাঝখানে তোমার হিট এবং প্রেসার দিলে কি হবে? তোমার হিট এবং প্রেসার দিলে তোমার কি হবে? তোমার এই যে যে রেজিনটা ছিল এই রেজিনটা মেল্টেড হয়ে ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। আর যদি রেজিন অ্যাপ্লাই না করতাম তাহলে তো অ্যাটাচমেন্ট হতো না।
এই হচ্ছে আমার ফিজিবল ইন্টারলাইনিং। আর অ্যাডভান্টেজ অফ ফিজিবল ইন্টারলাইনিং, অ্যাডভান্টেজ হচ্ছে তোমার এটা প্রোডাক্টিভিটি অনেক বেশি তোমার সুইং এর চেয়ে, হ্যাঁ প্রোডাক্টিভিটি বেশি, প্রোডাকশন টাইম কম, তার মানে প্রোডাকশন কস্ট বেশি, কস্ট কম। কি যে আমার আলটিমেটলি যেহেতু হচ্ছে আমার অ্যাপ্লিকেশন এর জন্য তোমার হচ্ছে প্রোডাকশন টাইম কম লাগতেছে, তার মানে প্রোডাক্টিভিটি বেশি। তারপরে এর জন্য তোমার হচ্ছে প্রোডাক্ট কষ্ট কম, আর কোয়ালিটি এই জায়গায় মেনটেন করা যায়। কি করা যায়, যেহেতু এটা আমরা মেশিনের মাধ্যমে অ্যাপ্লাই করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই জন্য আমার হচ্ছে প্রায় সব অ্যাপারেলের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা যায়। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, এবং এটা সহজে তোমার হচ্ছে অ্যাপ্লাই করা যায়, সহজে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং হচ্ছে পারফরমেন্স বা ডিউরেবিলিটিও ভালো, পারফরমেন্স বা তোমার হচ্ছে ডিউরেবিলিটিও তোমার হচ্ছে মোটামুটি আমাদের ভালো। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার যদি টেম্পারেচার প্রেসার যদি মেনটেন না করতে পারো, তাহলে তোমার হতো বিভিন্ন রকমের সমস্যা, স্ট্রাইক স্ট্রো, স্ট্রাইক ব্যাক, তারপর তোমার হচ্ছে মেন ফেব্রিক তোমার স্পটেড হতে পারে, তারপর তোমার সিঙ্কেজ করতে পারে। হ্যালো, স্যার এটা কি মেইনলি ডিফেন্স টেক্সটাইলে বেশি ব্যবহৃত হয়? বুঝি নাই। স্যার ডিফেন্স টেক্সটাইলে বেশি ব্যবহৃত হয়, যেমন আর্মি বা ফায়ার সার্ভিস? না না, আর্মি টার্মিতে নর্মাল ফেব্রিকে ফিজিবল ইন্টারলাইনিং ব্যবহার করে। ফায়ার সার্ভিসে তোমার হচ্ছে সুইং ইন্টারলাইনিং। ফায়ার সার্ভিস হচ্ছে সুইং ইন্টারলাইনিং, এটা আমাদের নর্মাল যে অ্যাপারেল আছে ওগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের টাইম টেম্পারেচার প্রেসার যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে আমার পুরো ইন্টারলাইনিংটাই অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। রেজিনটা তোমার বের হয়ে যেতে পারে, তারপরে মেইন ফেব্রিকের মধ্যে তোমার হচ্ছে স্পট পড়তে পারে, মেইন ফেব্রিক কালার চেঞ্জ হতে পারে। শুনতেছো? জি মেইন স্যার। ফেব্রিকের কালার চেঞ্জ হতে পারে, মেইন ফেব্রিক তোমার হচ্ছে শ্রিঙ্কেজ করতে পারে। কিটাই যদি আমি টাইম টেম্পারেচার মেনটেন না করতে পারি আর কি। এখন হচ্ছে রিকোয়ার্ড প্রপার্টিজ অফ ফিজিবল ইন্টারলাইনিং। রিকোয়ার্ড প্রপার্টিজ অফ ফিজিবল ইন্টারলাইনিং, তো কি প্রপার্টিজ থাকা প্রয়োজন? হ্যাঁ, ফিজিবল ইন্টারলাইনিং এর ক্ষেত্রে তোমার যেটা আগে বললাম যে টাইম টেম্পারেচার প্রেসার, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি এবং এই তিনটা হচ্ছে মেন। যদি আমার টেম্পারেচার অতিরিক্ত হয়ে যায়, তোমার যে নির্দিষ্ট অপটিমাম টেম্পারেচার প্রয়োজন, আন্ডারস্ট্যান্ড, টেম্পারেচার যে অপটিমাম টেম্পারেচার প্রয়োজন, অপটিমাম টেম্পারেচার সাপোজ 150 ডিগ্রি সেলসিয়াস, এখন তোমার যদি হয়ে যায় মনে করো 170 ডিগ্রি, তাহলে কি হবে, রেজিন যে মেল্টেড রেজিন এটা তোমার ফেব্রিকের উপর দিয়ে বের হয়ে যাবে। শুনতেছো? জি স্যার। শার্টের কাপটাই, তুমি শার্ট আছে না সবার কাছে, শার্টের কাপের কনসিডার করো যে কাপের উপরের পার্টের সাথে রেজিনটা তুমি অ্যাপ্লাই করতেছো টেম্পারেচার দিয়ে। টেম্পারেচার কত ছিল আমার? 150 ডিগ্রি, কিন্তু তুমি অ্যাপ্লাই করে ফেলছো 170 ডিগ্রি, তাহলে কি হবে, মেল্টেড রেজিনটা তোমার উপর দিয়ে বের হয়ে যাবে। বুঝছো? জি স্যার। তখন কি হবে, তখন তোমার এটাকে বলা হয় স্ট্রাইক থ্রু। যদি তোমার উপর দিয়ে বের হয়ে যায়, দিস ইজ কল্ড স্ট্রাইক থ্রু। আর যদি তোমার হচ্ছে নিচ দিয়ে বেরোতো, তাহলে এটাকে বলা হয় স্ট্রাইক ব্যাক। বুঝা যাচ্ছে? যদি তোমার হচ্ছে মেল্টেড রেজিনটা উপর দিয়ে বের হয়ে যায়, দিস ইজ কল্ড স্ট্রাইক ব্যাক। আর যদি তোমার হচ্ছে নিচ দিয়ে বেরোলে স্ট্রাইক ব্যাক, আর যদি উপর দিয়ে বের হয় স্ট্রাইক থ্রো। তো যদি টেম্পারেচার বেশি হয় তাহলে তোমার স্ট্রাইক ব্যাক বা স্ট্রাইক থ্রো হবে। আর যদি টেম্পারেচার যদি কম হয়, আন্ডারস্ট্যান্ড, অপটিমাম টেম্পারেচার 150 ডিগ্রি, তুমি অ্যাপ্লাই করলে 120 ডিগ্রি, তাহলে কি হবে, রেজিনটা প্রপারলি মেল্টেড হবে না। শুনতেছো? জি স্যার। যদি তোমার টেম্পারেচার কম হয় তাহলে তোমার হচ্ছে রেজিন পুরোটুকু মেল্টেড হবে না। আর যদি পুরোপুরি রেজিন মেল্টেড না হয় তাহলে বন্ডিংও পুরোপুরি হবে না। স্যার এখানে বন্ডিংটা স্যার এখানে রেজিন ছাড়া অন্য কিছু ইউজ করা যায় না? রেজিনের বিকল্প হিসেবে না, কিছু? রেজিনের বিকল্প কিছু নেই, রেজিনের বিকল্প রেজিন নয়। এন্ড রেজিন হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। রেজিন মানে তোমার হচ্ছে কোনো নির্দিষ্ট ম্যাটেরিয়াল নাম না। হ্যালো, জি স্যার। রেজিন মানে তোমার হচ্ছে একটা স্পেসিফিক পার্ট না, এটা তোমার হচ্ছে যে কোনো এডিসিভকেই বলা হয় রেজিন। এটা তোমার পলিয়েস্টার দিয়ে তৈরি করা যায়, স্যার পলিইথিলিন রেজিনের দিয়ে তৈরি করা যায়, কম্পোজিশনটা কি স্যার? পলিভিনাইল। ওই ফিজিক্যাল ইন্টারলাইনিং এরই দেখছো ক্লাসিফিকেশন, তুমি তো পরে জয়েন করছো। হ্যালো, জি স্যার। এই ক্লাসিফিকেশন কি আছে একটু পড়ো তো, ইয়া মেজবা পড়ো, ওই যে কি কি দেওয়া আছে ক্লাসিফিকেশনে। হ্যাঁ,
পলিথিলিন পলিথিলিন, পলিঅ্যামাইড, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিয়েস্টার, তারপর কি আছে পলিপ্রোপাইলিন, পলিপ্রোপাইন, তারপর পলিভিনাইল এসিটেট। এই যে পলিথিলিন, পলিঅ্যামাইড, পিভিসি, পিভিএ, পলিয়েস্টার, পলিপ্রোপাইলিন এগুলো হচ্ছে রেজিনের কম্পোনেন্ট। যখন আমি পলিয়েস্টার ইউজ করব রেজিন হিসেবে তখন এটা হচ্ছে পলিয়েস্টার কোটেড ইন্টারলাইনিং। যখন আমি পলিঅ্যামাইড ইউজ করব, পলিঅ্যামাইড মানে নাইলন, বুঝছেন? যখন আমি পলিঅ্যামাইড ইউজ করব তখন এটাকে বলা হয় হচ্ছে পলিঅ্যামাইড কোটেড ইন্টারলাইনিং, বুঝছেন? রেজিন মানে তোমার হচ্ছে অ্যাডিসিভ পদার্থ। এগুলো কি দিয়ে তৈরি করা যায়? পলিইথিলিন দিয়ে তৈরি করতে পারবা, পলিঅ্যামাইড দিয়ে তৈরি করতে পারবা, পিভিসি দিয়ে তৈরি করতে পারবা। শুনতেছো? জি স্যার। জি স্যার। অর্থাৎ এগুলো হচ্ছে তোমার রেজিনের কম্পোনেন্ট। তো রিকোয়ার্ড প্রপার্টিজ অফ ফিজিবল ইন্টারনাল কি? আমার টেম্পারেচার অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত করলে তোমার হচ্ছে তোমার ফেব্রিকের কালার নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, স্ট্রাইক টু স্ট্রাইক ব্যাক হবে। আর টেম্পারেচার কম রাখা যাবে না, টেম্পারেচার কম রাখলে কি হবে? রেজিন প্রপারলি মেল্টেড হবে না, বন্ডিং হবে না। বন্ডিং হবে না কখন বুঝতে পারবা? যখন তুমি এটা ওয়াশ করবা ফার্স্ট টাইম, তখন দেখবা যে সেপারেশন হয়ে যাচ্ছে। যাদের শার্ট কাপের তোমার আছে দেখবা তোমার হচ্ছে তোমার যদি প্রপারলি বন্ডিং না হয় ফোসকা পড়ে গেছে, বুঝছো? উপরের সাইড দেখবা যাচ্ছে ফোসকা ফোসকা পড়ে গেছে, বুঝছেন? এটা হচ্ছে তোমার এবং প্রেসারের ক্ষেত্রে সাফিসিয়েন্ট প্রেসার দিতে হবে। টেম্পারেচার অ্যাকুরেট রাখলা কিন্তু প্রেসার যদি তুমি সাফিসিয়েন্ট না দাও তাহলে কি হচ্ছে বন্ডিং বা অ্যাটাচমেন্ট ঠিকমতো হবে না। শুনতেছো? হ্যালো, আমার সাফিসিয়েন্ট প্রেসার যে জায়গায় মনে করো তোমার হচ্ছে মনে করো 10 নিউটন প্রেসার দরকার, তাহলে আমাকে 10 নিউটন প্রেসার দিতে হবে। প্রেসার সাফিসিয়েন্ট দিতে হবে। প্রেসার বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা। বেশি হলে কি হবে? মেল্টেড রেজিন গুলা বের হয়ে যাবে, আর কম হলে কি হবে? বন্ডিং অ্যাকুরেট হবে না। বুঝতে পারছো? যদি আমার প্রেসার কম হয় তাহলে বন্ডিং অ্যাকুরেট হবে না, প্রেসার বেশি হলে রেজিন বের হয়ে যাবে এবং কাপড় ফেব্রিকের কাপড় নষ্ট হবে, সরি ফেব্রিকের কালার নষ্ট হবে। আর টাইম সাফিসিয়েন্ট টাইম দিতে হবে বা সার্টেন টাইম তোমাকে দিতে হবে। তোমার যে জায়গায় মনে করো 10 সেকেন্ড প্রয়োজন, যদি তুমি 20 সেকেন্ড দাও তাও সমস্যা, যদি তুমি 5 সেকেন্ড দাও তাও সমস্যা। কি সমস্যা হবে? ইয়া হ্যালো স্যার যদি মেজো বলো সময় তো। যদি কম হলে কি সময় হবে? কম বেশি হলে সময় কম হলে অ্যাটাচমেন্টটা ঠিকমতো হবে না। হ্যাঁ, আর বেশি আর যদি হলে স্যার বেশি হলে দেখা গেছে বেশি স্যার তখন রেজিনটা মানে ফেব্রিক দিয়ে হয়তো বের হয়ে যাবে, স্ট্রাইক থ্রু বা স্ট্রাইক হ্যাঁ ব্যাক। বের হবে, তার ফেব্রিকের কালার চেঞ্জ হয়ে যাবে, তারপর তোমার ফেব্রিক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম। এই জন্য আমার কি করতে হবে? তিনটাই টাইম, টেম্পারেচার, প্রেসার অ্যাকুরেট রাখতে হবে। আর এই অ্যাকুরেট রাখার জন্য কি করতে হয়? আগে আমাদের স্যাম্পলিং করতে হয়। বাল্ক প্রোডাকশন যাওয়ার আগে আমাদের আগে স্যাম্পল করে এগুলো ফিক্স রাখতে হয়, দেখতে হয় যে কোনটাতে কতর জন্য অ্যাডজাস্টমেন্ট হবে। বুঝতে পারছো? জি স্যার। তারপর